হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের জন্য লেকচার নিয়ে এসেছি। এই আজকের এই আলোচনার যে টপিক তা হচ্ছে যে ডিসকাস বার্কস প্রোজ স্টাইল, অর্থাৎ ডিসকাস এডমন্ড বার্কস প্রোজ স্টাইল, অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে ডিসকাস বার্কস অরেটরি স্টাইল, ডিসকাস বার্কস অরেটরি স্টাইল। আচ্ছা, এই সর্বপ্রথম এই প্রশ্নটা যে সর্বপ্রথম তোমাকে দিতে হবে ইন্ট্রোডাকশন। সুতরাং তুমি ইন্ট্রোডাকশনটা কিভাবে সাজাবে? অবশ্যই সর্বপ্রথম তোমাকে রাইটারের লাইভ ডিউরেশনটা দিতে হবে। সো এই এডমন্ড বার্কের লাইভ ডিউরেশনটা হচ্ছে 1729 থেকে 1797, 1729 থেকে 1797। এরপরে যে বাকি লাইনগুলো তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাও। আর এখানে আমি তোমাদের একটা মেসেজ দিতে চাই যে তিনি বার্ক যে এজে বিলং করতেন সে এজে কিন্তু বিখ্যাত রাইটারগুলো ছিলেন, আর তারা তার বন্ধু ছিলেন, ক্লোজ ফ্রেন্ড একরকম বলা যায়। সো তার যারা ছিলেন তারা হচ্ছেন যে ডক্টর স্যামুয়েল জনসন, তারপর অ্যাডাম স্মিথ, তিনি ছিলেন অর্থনৈতিক জনক, ডেভিড হিউম, তার এইসব প্রলিফিক রাইটারগুলো ছিলেন। তো ডক্টর স্যামুয়েল জনসন বার্ক সম্পর্কে বলতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ তিনি একটা কথা বলছেন, তা হচ্ছে Burke is the first member of the House of Commons and so everywhere he is first. অর্থাৎ বার্ক হচ্ছে প্রথম মেম্বার হাউস অফ কমন্সের, তিনি হুইগস পার্টি এর একজন মেম্বার ছিলেন হাউস অফ কমন্সের। আর এজন্য এই ডক্টর স্যামুয়েল জনসন বার্কে সব জায়গায় এভরিহোয়ার সকল ক্ষেত্রে তাকে প্রায়োরিটি দিয়েছেন, ফার্স্ট সবার আগে রেখেছেন। সো এরপরে বাকি যে দু চারটা লাইন ইন্ট্রোডাকশনের মধ্যে সেটা তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাবে, এবং এই অবশ্যই এই বার্ক রিলেটেড, এই প্রশ্ন রিলেটেড বাকি সেন্টেন্সগুলো দিতে হবে। এরপরে যে পয়েন্টগুলো, যে অ্যানালাইসিসগত যে পয়েন্টগুলো তুমি দিবে, যা তোমার রাইটিং যে স্ট্যান্ডার্ডনেস যেটা প্রকাশ করবে, এই পয়েন্টগুলো দিলে। সো এই পয়েন্টগুলো এখন আমি বিশদ আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয়টা তা হচ্ছে নাম্বার 1, অরিটরি স্টাইল। আচ্ছা, অরিটরি স্টাইলটা বলতে আমরা কি বুঝি? সর্বপ্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে অরিটরি স্টাইল, অরিটরি শব্দের অর্থটা হচ্ছে বক্তৃতা দেওয়া, অর্থাৎ জনসম্মুখে বক্তৃতা দেওয়াটা হচ্ছে অরিটরি। আর এই বার্কের যদি রাইটিং ক্যাপাসিটির দিকে যদি তুমি তাকাও তাহলে দেখবে যে এটা একরকম জীবন্ত, অর্থাৎ মনে হবে যে তুমি সামনে দাঁড়িয়ে আছো আর বার্ক তোমার সামনে তা বলছে। তুমি যদি তার এই স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলটা যদি পড়ো তাহলে এরকমটাই মনে হবে। আসলে এখানে দেখা যাচ্ছে যে এই যে অ্যাডিসনের রাইটিংটা কি ছিল? মিডল স্টাইল। আবার বেকনের রাইটিংটা ছিল অ্যাফোরিস্টিক স্টাইল। ঠিক তেমনি বার্কের যে রাইটিং স্টাইল তা হচ্ছে যে অরিটরি স্টাইল। আর এই অরিটরি স্টাইলটা বর্তমানে এটা বর্তমান তথা পূর্বেও এটা খুব জনপ্রিয় ছিল। আর এটা একটা উদাহরণ হিসেবে তোমাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি যে বাংলাদেশের যে শেখ মুজিবুর রহমান, তার যে 7 মার্চের যে ভাষণটা ছিল এটা আসলে অরিটরি স্টাইলে ছিল। কারণ এটা তুমি যদি এখনো শোনো তাহলে মনে হবে যে শেখ মুজিবুর রহমান তোমার সামনে থেকে কথা বলছে, অর্থাৎ তুমি হলে লিসেনার, তিনি হলেন স্পিকার, অর্থাৎ তোমার সামনে থেকেই যে তিনি এই কথাগুলো বলছে। অর্থাৎ যে জনসম্মুখে কোনো কথা বলা বা সেটা একবারে লাইভলি যাকে বলা হয়, যে সরাসরি বা জীবন্ত, এটাই হচ্ছে অরিটরি স্টাইল। আর এই স্টাইলেই বার্ক লিখেছেন। সো এরপরে নাম্বার 2 যে বিষয়টা আসে তা হচ্ছে রাইটার অফ রোমান্টিক প্রোজ। আচ্ছা, রাইটার অফ রোমান্টিক প্রোজ বলতে আমরা কি বুঝি? যে রোমান্টিক যে বৈশিষ্ট্যগুলো ছিল, তুমি একটু যদি খেয়াল করো তাহলে দেখবে যে তার মৃত্যু ডেটটা হচ্ছে 1797, আর 1798 সালেই কিন্তু রোমান্টিক পিরিয়ডটা কিন্তু শুরু হয়ে যায়। সুতরাং আর এই 1798 সালের আগেই কিন্তু উইলিয়াম ব্লেক লিখেছিলেন, আর তার রাইটিং এর মধ্যে কিন্তু এই রোমান্টিক এলিমেন্টস গুলো ছিল। সুতরাং 1798 সালের আগেই রোমান্টিক এলিমেন্টস গুলো অলরেডি ট্রেসেবল হয়ে যায়। আর এই জন্যই বার্কের রাইটিং এর মধ্যে রোমান্টিক যে এলিমেন্টস গুলো ছিল এগুলো অবশ্যই পাওয়া যায়। আর এই কি কি এলিমেন্টস গুলো পাওয়া যায় সেই এলিমেন্টস গুলো এখন আমি বলবো। নাম্বার 1 যে এলিমেন্টসটা পাওয়া যায় তা হচ্ছে হাই ইমাজিনেশন। একটা বিষয় যে খুব ভালো করে খেয়াল করো যে এই এডমন্ড বার্ক কোনো সময় কিন্তু ইন্ডিয়াতে আসেন নাই কোনোবারই। তার লাইফ সারা জীবনে তিনি কখনো ইন্ডিয়াতে আসেননি, কিন্তু তিনি ইন্ডিয়া সম্পর্কে লিখেছেন। ইন্ডিয়ার মানুষ বা এই ব্রিটিশ কলোনিয়াল রুল এইটা সম্পর্কে তিনি বিশদ লিখেছেন এই স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলে। আর এজন্যই যে তার যে হাই ইমাজিনেটিভ পাওয়ার এটা কিন্তু প্রুভ হয়ে যায়।
যে কোনো সেখানে না গিয়েও সেখানকার মানুষ সম্পর্কে, মানুষের জীবিকা, মানুষের কালচার, ব্রিটিশ কলোনিয়াল রুল, যাবতীয় এই সব বিষয় নিয়ে লেখা আসলে একটা সিম্পলি ইমপ্রেসিভ যাকে বলা হয়। সুতরাং এই ক্ষেত্রে যে হাই ইমাজিনেটিভ পাওয়ার বার্কের, এটা অবশ্যই প্রমাণ হয়। এরপরে নাম্বার 2 যে বিষয়টা তা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, চয়েস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার ক্ষেত্রে কিন্তু এডমন্ড বার্ক সাধারণত ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছেন, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা স্কট, ওয়াল্টার স্কট এই সব রোমান্টিক রাইটারের ভাষার সাথে কিন্তু মিল হয় আর কি, যার জন্য ভাষাগত ক্ষেত্রেও তার একজন রোমান্টিক প্রোজ রাইটার বলা হয়। এরপরে নাম্বার 3 যে বিষয়টা তা হচ্ছে ইউজ অফ ফিগার্স অফ স্পিচেস, অর্থাৎ তিনি কিন্তু যে প্রোজ রাইটার তবুও যে পোয়েট্রি ইজ লাইফ ফোর্স এটার প্রতি কিন্তু তিনি বিশ্বাস করতেন, যার জন্য তার এই প্রোজের মধ্যে বিভিন্ন ফিগার্স অফ স্পিচেস কিন্তু ব্যবহার করেছেন। দেখা যাচ্ছে তার ফেন্সিফুল সিমিলিস, মেটাফোর্স, তারপরে দেখা হাইপারবল, এই বিষয়গুলো কিন্তু তার রাইটিং এর মধ্যে কিন্তু থাকে, যেহেতু এটা রোমান্টিক এলিমেন্টস। সুতরাং আর প্রোজের ক্ষেত্রেও তিনি এটা কিন্তু মানে প্রেজেন্ট করেছেন। আর কিছু কিছু তার ডায়লগে, তার রাইটিং এর মধ্যে দেখা যায় যে পোয়েট্রির মতো লাইনের শেষে কিন্তু ভার্সে মিল রয়েছে। সুতরাং তাকে এই জন্য বলা হয় পয়েট অফ প্রোজ, অর্থাৎ প্রোজের পয়েট, যদিও তিনি কবিতা লেখেননি। এরপরে নাম্বার 3 ইউজ অফ rhetorical কোশ্চেন। এটা মানে বোঝায় যে বর্ণিত বা অলংকারপূর্ণ করা। আসলে এই বিষয়টা কিন্তু আসে যে এই যে ইন্ডিয়ার যে স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিলে, এখানে তিনি ইন্ডিয়ার এই সীমা যে 60,000 মাইলস, এই বিষয়টা এই যে 60,000 মাইল কি করছে, যে 60,000 মাইল তারা শাসন করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আসলে এই বিষয়টা যে আবার তিনি কিন্তু এই ওয়ারেন হেস্টিংসের যে ক্যারেক্টার, এটা বিশ্লেষণ করতে গিয়েও তিনি কিন্তু রিটোরিক্যাল কোশ্চেনগুলো করেছেন। এরপরে নাম্বার 4 ইউজ অফ হিস্ট্রি। তিনি কিন্তু একজন ইতিহাসবিদও ছিলেন। তিনি প্রচুর বই পড়েছেন এই ইতিহাস সংক্রান্ত, যার জন্য তার সকল রাইটিং এর ক্ষেত্রে, শুধু স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল এটা না, বাদ বাকি সকল রাইটিং এর ক্ষেত্রে হিস্ট্রি বিষয়টা কিন্তু বিশদ তিনি আলোচনা করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন জনের রেফারেন্স নিয়ে এসেছেন, বিভিন্ন ইভেন্ট উপস্থাপন করেছেন, বিভিন্ন এক্সাম্পল দিয়েছেন। এজন্য তিনি মানে তার যে জ্ঞানের যে পরিসীমা এটা অনেক বড় ছিল, যার জন্য তিনি হিস্টোরিক্যাল যেগুলো রেফারেন্সগুলো এগুলো দিতে কিন্তু সমর্থ হয়েছেন। আর এই জন্যই এই পয়েন্টটা আসে ইউজ অফ হিস্ট্রি। এরপরে নাম্বার 5 যে পয়েন্টটা তা হচ্ছে ইউজ অফ ক্লাসিক্যাল অ্যালুশনস। আচ্ছা, ক্লাসিক্যাল অ্যালুশনস যে বিষয়গুলো আসে তা হচ্ছে যে গ্রিক বা রোমানদের যে রেফারেন্স, বিভিন্ন ঘটনা বা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ের যে সময় বা প্লেস বা ক্যারেক্টার, এই বিষয়গুলো যে সুন্দরভাবে যে গোছালো একটা মানে সিম্পলি ভাবে যে সাধারণভাবে খুব সুন্দরভাবে গোছালোভাবে যে রিপ্রেজেন্টেশন করা, এই বিষয়গুলো অনেক সময় বিভিন্ন ঘটনা উল্লেখ করতে মানে বর্তমানের সাথে যে কোনো পরিস্থিতির সাথে তুলনা করতে এই যে রেফারেন্সগুলো এই অ্যালুশনসের এগুলো কিন্তু তিনি প্রয়োগ করেছেন। আর আগেই বলেছি যে তার জ্ঞানের পরিসীমাটা অনেক বড় ছিল, অনেক বই পড়েছেন জীবনে, যার জন্য এই যে অ্যালুশনস এগুলো তিনি খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন তার এই প্রোজের মধ্যে। এরপরে নাম্বার 6 ইউজ অফ অ্যান্টিথিসিস। আসলে অ্যান্টিথিসিসটা কি, যে বিপরীত মনোভাব প্রকাশ করা। আর এই অ্যান্টিথিসিসের মধ্যে তিনি কিন্তু দুইটা বিষয় তার মধ্যে রয়েছে, একটা হচ্ছে আইরনি আর একটা হচ্ছে সার্কাজম। আইরনি আর সার্কাজম, এই আইরনিটা কি? আইরনি ইজ দ্য সাডেন রিভিলেশন অফ নেক্ট ট্রুথ। আর এই সার্কাজম হচ্ছে যে ঠাট্টা বিদ্রুপ এরকম বোঝায়। আসলে এই যে বিষয়টা এটা সম্পর্কে আমি আগে একটু মেসেজ দিয়েছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতো, তাদের 60,000 আর্মি ছিল। আর এই 60,000 আর্মি দিয়ে হাফ অফ দ্য গ্লোব অর্থাৎ বিশ্বের অর্ধেক তারা শাসন করত। এটা বিষয়টা আসলে অনেকটাই বৃহৎ, তবুও এই এডমন্ড বার্ক এই বিষয়টাতে এটা যে একটু আইরনিকা দেখিয়েছেন যে অরিজিনালি 60,000 আর্মি কিন্তু যতই শক্তিশালী হোক না কেন, এই যে 60,000 বর্গমাইল বা অর্ধেক হাফ অফ দ্য গ্লোব বলেছে, সেহেতু শুধু ইন্ডিয়ান কন্টিনেন্টই না, কিন্তু বাদ বাকি সকল কিছু যে হাফ অফ দ্য গ্লোব অর্ধ পৃথিবী তারা যে শাসন করতে, এটা আসলে অরিজিনাল রিডিকুলাস। যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা দাবি করেছিল যে তারা হাফ অফ দ্য গ্লোব শাসন করে। আর এই বিষয়টাই
এই এডমন্ড বার্গ এখানে স্যাটায়ার করেছেন, আর বা বলতে পারো যে তিনি আইরনিক্যালি বলেছেন। এরপরে যে আরেকটা যেটা বলবো, যে তার ডিমেরিটস সম্পর্কিত একটা বিষয়, ল্যাক অফ হিউমার। এটা তোমরা নাম্বার 7-এ রাখতে পারো, যে ল্যাকিংস অফ হিউমার বা ল্যাক অফ হিউমার। আসলে যে তার রাইটিং কোয়ালিটির মধ্যে কোনো হিউমার ছিল না, ডাইরেক্টলি আইরনিক্যাল বা স্যাটারিক্যাল এরকম বিষয়গুলো অরিজিনালি ছিল। যে একজন রাইটার হিসেবে, একজন প্রোস রাইটার হিসেবে স্পেশালি তার রাইটিং এর মধ্যে জনগণকে দেওয়ার মতো, আনন্দ দেওয়ার মতো কিছু একটা বিষয় থাকে, কিন্তু তার রাইটিং এর মধ্যে ডিরেক্টলি তিনি যা বলেছেন একবারে ডিরেক্টলি বলে দিয়েছেন। যেহেতু একটা বক্তৃতা, সুতরাং এখানে আগে বলেছি যে অরিটরি স্টাইল, সুতরাং এখানে হিউমারের কোনো জায়গাটা অরিজিনালি থাকে না। আর এইটাই হচ্ছে তার ল্যাকিংস বা ডিমেরিটস হিসেবে তুমি উল্লেখ করতে পারো। সো এই বিষয়গুলো এই এডমন্ড বার্গের প্রোজ রাইটিং এর মধ্যে ছিল। সো আশা করি এই পয়েন্টগুলো তোমার খুবই ভালো লাগবে। যদি তুমি এই পয়েন্টগুলো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো তোমার খাতাতে, তাহলে অবশ্যই তুমি কম করেও 7 মার্ক পাবে, এক্সপেক্ট করতে পারো তোমার খাতাতে। সো যদি লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করবে, আর তোমার বন্ধুদের সাথে তা শেয়ার করবে। আর অ্যাট লাস্ট একটা বিষয় বলছি, সেটা হচ্ছে কনক্লুশন। যে কনক্লুশন বা এন্ডিং পার্টটা, এটা অবশ্যই তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাবে, যেটা আমরা বারবার বলে থাকি। আর তুমি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে অভিনন্দন। সো বেস্ট অফ লাক।